আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফায়াজ আবরার জারিফ। আজকে আমরা এসেছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম নিয়ে, কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, মাস্ট। আচ্ছা, আমরা আসি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে গিয়ে শর্তমূলক বাক্য। আচ্ছা, ক্লাসটি শুরু করতে চাই আপনাদের একটা প্রশ্ন করে। আমার একটা প্রশ্নের উত্তর দেন যে এখানে যে আমি সেন্টেন্সটা লিখেছি এখানে বাক্য আছে কয়টা? এখানে বাক্য কয়টা আছে? আচ্ছা, এখানে আমি এই প্রশ্নটা অনেককেই করে থাকি এবং সবাই অনেকেই ভুল উত্তর দেয়। এখানে তারা বলে যে এখানে বাক্য আছে দুইটা, কিন্তু মূলত এখানে বাক্য আছে একটাই। এখানে ক্লজ আছে দুইটা, ক্লজ দুইটা, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এবং এখন আপনি বলবেন যে আপনার তো ক্লাস করছে কন্ডিশনাল সেন্টেন্সের উপর, তাহলে ক্লজ কোথা থেকে আসলো? কন্ডিশনাল সেন্টেন্স এবং ক্লজের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে, এটা আমরা এখন জানবো। আচ্ছা, আগে আমরা জানি ক্লজ কি। ক্লজ কি? ক্লজ হচ্ছে গিয়ে খণ্ড বাক্যাংশ। এখন যদি কেউ বলে যে ক্লজ কাকে বলে, ক্লজ হচ্ছে গিয়ে কালেকশন অফ সাম ওয়ার্ডস এন্ড হুইচ হ্যাজ এ ফিনিট ভার্ব এন্ড সাবজেক্ট এন্ড ফলোইং পার্টস অফ অ্যানাদার সেন্টেন্স। ক্লজ হওয়ার জন্য তিনটা শর্ত প্রয়োজন। এটা হচ্ছে সাবজেক্ট এন্ড ফিনিট ভার্ব লাগবে, সাবজেক্ট এন্ড ফিনিট ভার্ব, এন্ড কালেকশন অফ সাম ওয়ার্ডস, কিছু শব্দ থাকবে, তিন নাম্বার হচ্ছে অন্য বাক্যের অংশ হবে। আচ্ছা, এখন আমরা যে বললাম এই দুইটা ক্লজ, তাহলে আমরা এখানে দেখে নিই যে এগুলো আছে কিনা। সাবজেক্ট এন্ড ফিনিট ভার্ব, ইফ সাবজেক্ট আই ওয়্যার ফিনিট ভার্ব। কিছু 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 ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা, এটাও ঠিক আছে। তারপর আছে অন্য বাক্যের অংশ, এই অংশটা কিন্তু আবার এই অংশের অংশ। আবার এই ক্লজটার ক্ষেত্রে দেখি যে সাবজেক্ট এন্ড ফিনিট ভার্ব আছে, তারপর বাকি কিছু ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, তারপর অন্য বাক্যের অংশ, এই বাক্যটা কিন্তু আবার এই বাক্যের অংশ। সব বলা যায় যে এখানে দুইটা ক্লজ আছে। আচ্ছা, এখন হাউ মেনি ক্যাটাগরিজ অফ ক্লজ ডু ইউ নো? এখন ক্লজের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স শেখার জন্য দুইটা ক্লজ সম্পর্কে জানবো। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। আমার সাথে লিখে রাখেন যে P.C প্রিন্সিপাল ক্লজ, হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ S.C। এখন আপনার প্রশ্ন হবে যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে এবং সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ মূলত হচ্ছে গিয়ে যে ক্লজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্য কারো সাহায্য প্রয়োজন হয় না। যেমন আমি একটা বাক্য লিখলাম, আই প্লে ফুটবল। এখানে কিন্তু আমার কথা বলা শেষ হয়ে গেছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে একটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পেরেছে বলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং প্রিন্সিপাল ক্লজের সাহায্যের সাথে প্রকাশ করতে পারে। প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এখন আমার কথা যদি বুঝে থাকেন তাহলে এখানে বলুন তো, এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা প্রিন্সিপাল ক্লজ? আচ্ছা, আমি উত্তর দিচ্ছি যে এখানে আমি যদি একটা ক্লাসের মধ্যে ঢুকে গিয়ে বলি যে ইফ আই ওয়ার ইউ, ছাত্ররা তো হা হয়ে তাকিয়ে থাকবে, তার মানে হচ্ছে আমার কথা পুরোপুরি শেষ হয়নি। আমি বলছি আমি যদি তুমি হতাম, এখানে তো ছাত্ররা আরো কিছু শোনার জন্য আগ্রহী হয়ে থাকবে। সো আমার কথা এখানে পুরোপুরি শেষ হয়নি বলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ S.C। এখন আমি যদি ক্লাসে গিয়ে বলি আই উইড হেল্প দ্য পোর, এখানে কিন্তু আমার কথা কিন্তু শেষ হয়ে গেছে, আমি গরিবদের সাহায্য করতে পারি। এখানে আমার কথা শেষ হয়ে গেছে বলতে ছাত্ররাও শুনে বলবে হ্যাঁ স্যার আপনার টাকা আছে, আপনি সাহায্য করতেই পারেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন কন্ডিশনাল সেন্টেন্সে মূলত দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ, একটা হচ্ছে রেজাল্ট ক্লজ। রেজাল্ট ক্লজ। এখন ইফ ক্লজ এন্ড রেজাল্ট ক্লজ বলতে কিন্তু কোনো ক্লজ নেই মূলত।
এটা কন্ডিশনাল সেন্টেন্স ব্যাকরণবিদরা বোঝার সুবিধার্থে সাবঅর্ডিনেট ক্লজটাকে ইফ ক্লজ বলে থাকেন কন্ডিশনাল সেন্টেন্সে, এন্ড প্রিন্সিপাল ক্লজটাকে রেজাল্ট ক্লজ বলে থাকেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি ইফ ক্লজ, এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, বা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, ক্লজ সম্পর্কে এতটুকু ধারণা সম্পর্কে জানলেই হবে কন্ডিশনাল সেন্টেন্স জানার সম্পর্কে। এখন আমরা এখন জানবো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ও কি কি। এখন কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত কি 4 প্রকার। হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। নামগুলো মনে রাখা খুবই সহজ, জিরো, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এগুলোর একটু স্ট্রাকচার আছে। এটা হচ্ছে প্রথমটা স্ট্রাকচার হচ্ছে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস would, could, অথবা might প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস would have, অথবা could have, প্লাস V3 হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া প্রশ্ন কোথা থেকে আসে? ইউনিভার্সিটি এডমিশন, তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে আসে? এখন আমি উত্তর দিচ্ছি যে প্রশ্ন আসে মূলত এখানে যে উড হেল্প ভার্বটা দেওয়া আছে, এই উড হেল্প ভার্বটা দেওয়া থাকবে না, বরং দেওয়া থাকবে হেল্প। বলবে যে এই এখানে ড্যাশ দেওয়া থাকবে, এখানে হেল্প দেওয়া থাকবে। বলবে যে হেল্প ভার্বটার চেহারা কেমন হবে। এখন আমরা এটা নির্ধারণ করব যে একটা বাক্যের একটা ক্লজ থেকে অন্য ক্লজের ভার্ব নির্ধারণ করব। এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে খাতায় লিখে রাখেন যে কন্ডিশনাল সেন্টেন্সে একটা ক্লজ দেওয়া থাকে এবং অন্য ক্লজের ভার্ব দেওয়া থাকে না, এবং যে ক্লজের ভার্ব দেওয়া থাকে ওই ক্লজের ভার্ব থেকে অন্য ক্লজের ভার্ব নির্ধারণ করতে হয়। সেখানে আমি লিখে রাখি যে এতটুকু হচ্ছে ইফ ক্লজ, এতটুকু হচ্ছে রেজাল্ট ক্লজ, এতটুকু ইফ ক্লজ, এতটুকু রেজাল্ট ক্লজ, এতটুকু ইফ ক্লজ, এতটুকু রেজাল্ট ক্লজ, আর এখানেও এতটুকু ইফ ক্লজ আর বাকিটা রেজাল্ট ক্লজ। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ইফ প্লাস পাস্ট আছে, ওয়াই আর মানে পাস্ট। ইফ প্লাস পাস্ট থাকলে কোনটা হয়? ইফ প্লাস পাস্ট রেজাল্ট। এখানে ক্লজটা দেওয়া আছে আপনার, ইফ ক্লজ দেওয়া আছে, ইফ ক্লজে পাস্ট আছে। এখানে ইফ ক্লজে পাস্ট কোনটা? ইফ ক্লজে প্রেজেন্ট আছে এটা না, ইফ ক্লজে প্রেজেন্ট আছে এটা না, ইফ ক্লজে পাস্ট আছে। তাহলে কি হবে? উড, কুড, মাইট প্লাস V1, উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। তাহলে এখানে হবে উড হেল্প। এখানে আমরা কুডও দিতে পারি, আবার মাইটও দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, আবার এটা এভাবে না থেকে আবার এভাবেও থাকতে পারে যে you will good result if
ইউ ড্যাশ রিড। আচ্ছা, এখানে এইভাবেও থাকতে পারে যে ইউ উইল গেট এ গুড রেজাল্ট ইফ ইউ ড্যাশ অ্যাটেন্টিভলি। এখানে রিড ভার্বের চেহারাটা কেমন হবে? আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে প্রিন্সিপাল ক্লজ বা রেজাল্ট ক্লজটা দেওয়া আছে। রেজাল্ট ক্লজে আছে ফিউচার এবং ইফ ক্লজের ভার্বটা আমাদের নির্ধারণ করতে হবে। আচ্ছা, রেজাল্ট ক্লজে এখানে আছে ফিউচার, তাহলে এইটা হচ্ছে, এগুলো হচ্ছে রেজাল্ট ক্লজ। রেজাল্ট ক্লজে ফিউচার কোথায় আছে? এখানে রেজাল্ট ক্লজে আছে প্রেজেন্ট, তাহলে এটা হবে না। এখানে আছে ফিউচার, তাহলে ফিউচার কিন্তু একটাই আছে ফিউচার, তাহলে রেজাল্ট ক্লজ হবে প্রেজেন্ট। প্রেজেন্ট হলে এখানে কি হবে? ইউ এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস হয়, তাহলে হবে রিডস। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের উদাহরণ। আচ্ছা, এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানেও তো ইফ প্লাস প্রেজেন্ট আছে, আবার এখানেও তো ইফ প্লাস প্রেজেন্ট আছে, আবার এখানে আবার মেন ক্লজে আছে গিয়ে প্রেজেন্ট, এখানে আছে ফিউচার। এখন কখন ইফ প্লাস প্রেজেন্ট থাকলে ফিউচার হবে, আবার কখন ইফ প্লাস প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে? এটার উত্তর দিচ্ছি যে জিরো কন্ডিশনাল এটার ব্যবহার এখন মূলত নেই বললেই চলে। এটার ব্যবহার হয় মূলত ইউনিভার্সাল ট্রাথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এন্ড সায়েন্টিফিক ট্রাথের ক্ষেত্রে। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, ইফ আই heat it 90 degrees Celsius, water boils। এখানে কিন্তু ইফ প্লাস প্রেজেন্ট আছে, হিট প্রেজেন্ট আছে, আবার এখানে ওয়াটার প্লাস বয়েল, এখানেও প্রেজেন্ট আছে, বয়েলস আছে। কেননা এখানে এটা একটা সায়েন্টিফিক ট্রাথ, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ট্রাথ। ইফ আই হিট ইট 90 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা বৈজ্ঞানিক সত্য বলে এখানে ইফ প্লাস প্রেজেন্ট হয়েছে। আর অন্য সব ক্ষেত্রেই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়। আচ্ছা, তাহলে এইগুলা সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আছে আমরা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, এটা এখন বলে দিচ্ছি। আচ্ছা, আমার একটা উত্তর দেন আগে। ইফ আই had known to you I solve your problem, এখানে আমাকে উত্তর দেন তো এটা কি হবে? অপশন দিচ্ছি, অপশন নাম্বার এ had solved, অপশন নাম্বার বি solved, অপশন নাম্বার সি would solve, অপশন নাম্বার ডি would have solved। এখানে আপনার উত্তর দেন যে এখানে কি হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে আপনার ইফ ক্লজটা দেওয়া আছে এবং রেজাল্ট ক্লজটা দেওয়া নেই। এখন সলভ ভার্বের চেহারা কেমন হবে? রেজাল্ট ক্লজে কি আছে? হ্যাড প্লাস নোন, তাহলে হবে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হেড প্লাস নোন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? হ্যাড সলভ না, এখানে সঠিক উত্তর হচ্ছে উড হ্যাভ সলভড। আচ্ছা, এটা তো আমরা কনসেপ্টটা ক্লিয়ার হলো, কিন্তু আরেকটা গ্রামাটিক্যাল আইটেম আছে যে ইনভার্সন অফ কন্ডিশনাল সেন্টেন্স। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম, এখান থেকেই মূলত বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। এখানে যে ইফটা আছে, ইফটাকে আমরা শুধুমাত্র থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফটাকে সরিয়ে এই হেডটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, হ্যাড, এবং এই হেডটাকে মুছে দিতে পারি। সুতরাং সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি যে হ্যাড আই নোন টু ইউ আই উড হ্যাভ সলভড ইউর প্রবলেম।
সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়। সো এটাও কিন্তু একটা ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ নেই বলে আপনারা আবার কনফিউজড হয়ে যায় না যে এটা কন্ডিশনাল সেন্টেন্স নয়। এটা থার্ড কন্ডিশনালের একটা রুলই আছে যে ইফটা সরিয়ে হেডকে সামনে আনা যায়, সাবজেক্টের পূর্বে আনা যায়। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন এখন। Had I had your number, I call you. এখানে কলের সঠিক ভার্বটা কি হবে? সে অপশন দিচ্ছি যে called, would have called, had called, have been calling. এখানে কোনটা হবে উত্তর দেন। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে would have called। কেননা আমরা বলছি যে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হেডটা প্রথমে আসতে পারে, ইফ উঠে গিয়ে হেডটা প্রথমে আসতে পারে। সো এই ছিল আমাদের আজকে কন্ডিশনাল সেন্টেন্সের উপর ক্লাস। এখানে এতটুকু আলোচনা যার যদি মনে রাখা যায় তাহলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আশা করি আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।